যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে পুতিনও সম্মত, প্রত্যাখ্যানের কথা বলতে ভয় পাচ্ছেন বলেই রুশ প্রেসিডেন্ট শর্ত দিচ্ছেন, মন্তব্য ইউক্রেনের। ফিলিস্তিনি শিক্ষার্থীর মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে ইহুদিদের নজিরবিহীন বিক্ষোভ, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে অবস্থান, আটক প্রায় ১০০ বিক্ষোভকারী। গাজা ইস্যুতে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট, উপত্যকা খালি করার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত, বাস্তবতা বুঝতে পেরেছেন ট্রাম্প, দাবি ফিলিস্তিনিদের। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। বেশ কিছু প্রশ্ন ও শর্ত রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থায়ী শান্তি নিশ্চিতে সংঘাত শুরুর মূল কারণগুলো বের করে তার সমাধানের দাবি জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, প্রস্তাব প্রত্যাখ্যানের পায়তারা করছেন পুতিন, যা ট্রাম্পকে সরাসরি বলতে ভয় পাচ্ছেন, আর এ কারণেই বেঁধে দিচ্ছেন নানা শর্ত। রণক্ষেত্রে চলছে হামলা পাল্টা হামলা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনাও বেশ জোরালো হচ্ছে। প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইউক্রেন। সেই প্রস্তাব নিয়ে এখন মস্কোতে রয়েছে মার্কিন প্রতিনিধি দল। ৩০ দিনের জন্য শত্রুতা বন্ধের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক শেষে পুতিন এই যুদ্ধবিরতি নিয়ে অবশ্য বেশ কিছু সংশয়ের কথাও জানিয়েছেন। তার দাবি ২০০০ কিলোমিটারের বেশি এলাকা এখন রণক্ষেত্র। বিস্তীর্ণ এই এলাকায় কেউ যুদ্ধবিরতির শর্ত ভাঙছে কিনা সেটি পর্যবেক্ষণ করবে কারা, কি হবে সেখানে যারা যুদ্ধ করছেন তাদের পরিণতি, এমন অনেক প্রশ্ন তুলে সেগুলোর সমাধান চেয়েছেন পুতিন। যুদ্ধবিরতির মাধ্যমে যে কারণে সংঘাত শুরু হয়েছে সেগুলোর সমাধান করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত, কিন্তু এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যাতে এটির মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলোর সমাধান করা যায়। যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং অবশ্যই আমরা এটিকে সমর্থন করি। অনেকগুলো বিষয় রয়েছে, প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, চুক্তি বিলম্বিত করে তা প্রত্যাখ্যান করতেই কৌশল অবলম্বন করেছেন রুশ প্রেসিডেন্ট। সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি ট্রাম্পকে বলতে ভয় পাওয়ার কারণে বেঁধে দিচ্ছেন নানা শর্ত। যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় আমরা সকলেই রাশিয়ার কাছ থেকে অত্যন্ত কৌশলী কথা শুনেছি। পুতিন মূলত এই প্রস্তাব প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পকে সরাসরি এটি বলতে ভয় পাচ্ছেন যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান, আরও ইউক্রেনীয়কে হত্যা করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদী। ইউক্রেন ইস্যুতে পুতিন সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই প্রত্যাশা তার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়ার কুরস্কের অধিকাংশ অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়িত করার দাবি করেছে মস্কো। রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ জানিয়েছেন, কুরস্কের ১১০০ বর্গ কিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে। এর মাঝে আছে চেরকাস্কো, পোরোচনো এবং প্রাভদা সহ আরও ৩ অঞ্চল। কুরস্কের সুজ্জা অঞ্চল, যেখানে ইউক্রেনীয় বাহিনীর শক্ত ঘাঁটি ছিল, সেটিও দখলে নিয়েছে পুতিন বাহিনী। এদিকে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, কুরস্কে কিয়েভ সেনাদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ নেই। ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে ইউক্রেনের ক্রিভি রিহ শহরেও। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা সহযোগিতা না দেয়াকেই দোষারোপ করছেন বিশেষজ্ঞরা। মুসলিম সেনাদের সাথে বসে ইফতার সারলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাজধানী কিয়েভে দেশটির সামরিক বাহিনীর মুসলিম সদস্যদের এক ইফতার আয়োজনে তিনি যোগ দেন, সাক্ষাৎ করেন ফ্রন্ট লাইনে নিয়োজিত মুসলিম সেনাদের সাথে। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাম্প্রতিক ইস্যুতে। পরে ইফতারের জন্য এক কাতারে মাটিতে বসে ইউক্রেনের প্রেসিডেন্ট অংশ নেন মোনাজাতেও। দেশটির মোট জনসংখ্যার 0.9% মুসলিম জনগোষ্ঠী।
ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতার ঘিরে নজিরবিহীন উত্তেজনা ছড়ালো যুক্তরাষ্ট্রে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মুক্তির দাবিতে এবার ইহুদিদের নেতৃত্বে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের দখল নিল বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হাতাহাতি ধস্তাধস্তিতে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আটক করা হয় প্রায় 100 বিক্ষোভকারীকে। গেল বছর যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা মাহমুদ খলিল। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জেরে শনিবার সে গ্রেফতার হয়। এ ঘটনায় 10 মাস পর আবারও উত্তাল নিউ ইয়র্ক। বৃহস্পতিবার সকাল থেকে ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারের কাছে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ইহুদিদের সংগঠন জিউইশ ভয়েস ফর পিসের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে অংশ নেন কয়েকশো মানুষ। দুপুরের পর থেকেই বিগড়ে যায় পরিস্থিতি। ট্রাম্প টাওয়ারের ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে হাতাহাতি ধস্তাধস্তি হয়। আহত হন বেশ কয়েকজন, ঘটে ধরপাকড়ও। তবুও ভেতরে ঢোকে বিক্ষুব্ধ জনতা। মাহমুদ খলিলের গ্রেফতারের বিরুদ্ধে 3 শতাধিক ইহুদি জড়ো হয়েছেন। ট্রাম্প সরকারের গণতন্ত্র রক্ষার নামে যা করছে তার বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা আছে আমাদের। মাহমুদের সাথে যা ঘটেছে তা কখনোই হওয়া উচিত ছিল না। আমরা অন্য কারোর সাথে তা ঘটতে দেব না। 1 ঘন্টারও বেশি সময় ট্রাম্প টাওয়ারের নিচতলা দখলে রাখে বিক্ষোভকারীরা। পরে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ছত্রভঙ্গ করে দেয়া হয় আন্দোলনকারীদের। এদিকে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতারকে অযৌক্তিক এবং বেআইনি আখ্যা দিয়েছেন তার আইনজীবী। এটা অপ্রত্যাশিত। মাহমুদের গ্রিন কার্ড প্রত্যাহার এবং তাকে প্রত্যাবাসনের জন্য সরকার যে ব্যাখ্যা দিচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অস্পষ্ট। তিনি যুক্তরাষ্ট্রের একজন বৈধ বাসিন্দা, একজন আমেরিকান। এটা প্রতিশোধের একটা রূপ মাত্র। এর আগে মাহমুদ খলিলের গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্র। দেয়া হয় দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারিও। অনিক রহমান, যমুনা নিউজ। তবে কি আরব বিশ্বের চাপে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বুধবার ট্রাম্প জানালেন, উপত্যকা থেকে ফিলিস্তিনিদের কেউ বাস্তুচ্যুত করছে না। বাসিন্দাদের বিতাড়িত করে যুদ্ধ পরবর্তী উপত্যকায় অবকাশ কেন্দ্র বানানোর ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছিলেন ট্রাম্প, যার তুমুল বিরোধিতা করে আরব বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, বাস্তবতা বুঝতে পেরেই নিজ অবস্থান পাল্টেছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা থেকে মিশর, জর্ডান সহ তৃতীয় কোনো দেশে বিতাড়িত করার ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরবর্তী গাজায় অবকাশ যাপন কেন্দ্রের এআই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে সেই সমালোচনার আগুনে ঘি ঢালেন তিনি। ইসরায়েল সমর্থন দিলেও মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরব দেশগুলো। পরে ফিলিস্তিনিদের রেখেই উপত্যকা পুনর্গঠনের পাল্টা পরিকল্পনা ঘোষণা করে আরব লীগ, যাতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপও। এখন ট্রাম্পের কণ্ঠেই উল্টো সুর। হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানালেন, গাজা থেকে কেউই ফিলিস্তিনিদের বিতাড়িত করছে না, যা ট্রাম্পের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ইঙ্গিত। তবে কি আরব বিশ্বের চাপে অবস্থান বদলালেন ট্রাম্প? উঠেছে সেই প্রশ্ন। গাজাবাসীর ধারণা, বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা অসম্ভব, যা বুঝতে পেরেই নিজ অবস্থান থেকে সরে এসেছেন তিনি। ট্রাম্প বাস্তবতা বুঝতে পেরেছেন, এ কারণেই বলেছেন ফিলিস্তিনিদের গাজা থেকে সরাবে না কেউ। যেভাবে মানুষগুলো নিজ ভূমিকে আঁকড়ে ধরে আছে সেটি হয়তো তিনি উপলব্ধি করছেন। ট্রাম্পের নিজের অবস্থান থেকে সরে দাঁড়ানো আর বক্তব্য প্রত্যাহারের বিষয়টি খুবই স্বাভাবিক। পুরো মহাবিশ্বের কারোরই জন্মভূমি, ঘরবাড়ি থেকে কাউকে বিতাড়িত করার অধিকার নেই। এই ভূমিতে থাকার জন্য আমাদের স্বজাতিরা জীবন বিসর্জন দিচ্ছে, কাজেই আমরা কোনো মূল্যেই এটি ছেড়ে যাব না। ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছে মিশর, তবে সতর্ক অবস্থানে হামাস। তারা বলছে, বিষয়টি সত্যি হলে স্বাগত জানাবে তারাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
গেল বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে 22 শিক্ষার্থীকে স্থায়ী ও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করল কলাম্বিয়া ইউনিভার্সিটি। স্নাতক সম্পন্ন করা বেশ কয়েকজন শিক্ষার্থীর ডিগ্রিও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়টি। বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাঠানো আনুষ্ঠানিক ইমেইলে বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। বলা হয়, গেল বছর মে মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের দখল নেয় কিছু সংখ্যক ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নামে করে হলের নামকরণ হয়। তাদের আচরণগত কারণে সিদ্ধান্ত জানিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে আবারও সিরিয়ায় হামলা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার রাজধানী দামেস্কের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় তেল আবিব। পুরোপুরি ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি ভবন, ক্ষতিগ্রস্ত হয় থেমে থাকা বেশ কয়েক গাড়ি। কোনো প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে হামলা বলে দাবি ইসরায়েলের। সোমবারও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকায় 17 দফায় বিভিন্ন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। গেল বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর দেশটিতে কয়েকশো বার হামলা চালিয়েছে ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা। আবারও দুর্ঘটনার কবলে যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় বৃহস্পতিবার বোয়িংয়ের বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে 6 ক্রু সহ 178 আরোহী ছিল। পরে যাত্রাপথ বদলে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এরপর ডানার সাহায্যে সকল আরোহীকে বিমান থেকে নিরাপদে বের করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আরোহীদের মধ্যে 12 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের কারো অবস্থাই গুরুতর না। বিমান কর্তৃপক্ষ জানায়, কলোরাডো থেকে ডালাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ইঞ্জিনের ত্রুটি নজরে আসে ক্রুদের। এরপর দ্রুত অবতরণ করানো হয় বিমানটি। এখনও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আবারও পিয়ংইয়ং এর সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবেন কিনা ওভাল অফিসে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানালেন ট্রাম্প। বলেন, কিম জং উনের সঙ্গে অতীতেও তার সম্পর্ক ভালো ছিল, এখনও সেটি আছে। উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর উল্লেখ করে ট্রাম্প বলেন, তার উদ্যোগের কারণেই দুই কোরিয়া একসাথে অলিম্পিকে অংশ নিয়েছিল। ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদে পরমাণু ইস্যুতে একাধিকবার দু নেতার বৈঠক হয়। We went to Singapore, we met. We went to Vietnam, we met. We got along really good. We had a very good relationship, and we still do. ইসলামী শরিয়ার উপর ভিত্তি করে নতুন সংবিধান কার্যকর হলো সিরিয়ায়। আগামী 5 বছরের জন্য দেশটিতে বহাল থাকবে এই সংবিধান। বৃহস্পতিবার এই অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বলেন, এর মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো সিরিয়ায়। দাবি, এই সংবিধানের মাধ্যমে নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। অস্থায়ী সংবিধান অনুযায়ী ইসলামী শরিয়ার ওপর ভিত্তি করে চলবে সিরিয়ার আইন। দেশের রাষ্ট্রপ্রধান হবেন একজন মুসলিম। পাশাপাশি একটি গণপরিষদ গঠনের কথা, যার 1/3 সদস্য সরাসরি নিয়োগ দিতে পারবেন প্রেসিডেন্ট, যাদের কাছে প্রেসিডেন্টকে পদচ্যুত করার ক্ষমতা থাকবে। ভারতের বিভিন্ন রাজ্যে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দোল উৎসব। মুম্বাই, দিল্লি, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে রং খেলায় মেতেছে নারী পুরুষ সবাই। উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ঐতিহ্যবাহী নাচ, গান সহ নানা পরিবেশনা। সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসবকে কেন্দ্র করে বানানো ঐতিহ্যবাহী মিষ্টি খাইয়েও উদযাপন করেছেন আয়োজন। ভারতের পাশাপাশি বর্ণিল আয়োজনে হোলি উদযাপিত হয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে। গোটা ভারতই যেন সেজেছে বর্ণিল রঙে। দোল উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা মেতেছেন রঙের খেলায়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই মেতেছেন এই উৎসবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রেমিক রাধার সঙ্গে হোলি খেলেছিলেন, আর সেই প্রেমের রং নিয়েই সনাতন ধর্মে পালিত হয় দোল বা হোলি উৎসব। প্রতি বছরই এই উৎসব উপলক্ষে ভারত জুড়ে থাকে নানা আয়োজন। এবারও রঙিন হয়ে উঠেছে গুজরাট, দিল্লি, মুম্বাই থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সব প্রদেশের আকাশ।
हम तिरछी में होली मनाते हैं। হোলি অন্য সব উৎসব থেকে আলাদা, কারণ এখানে ইচ্ছে মতো রং খেলা যায়। আমরা সবার বাসায় গিয়ে গিয়ে রং দিয়ে আসি, খুব উপভোগ করি এটি। घर जाके उनको लगाना। আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি শুধুমাত্র এই হোলি দেখার জন্য। বেশ উপভোগ করছি। ভারতীয়রা অনেক অতিথিপরায়ণ। উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ঐতিহ্যবাহী নাচ গান। এছাড়া একে অপরকে ঐতিহ্যবাহী মিষ্টি খাইয়েও উদযাপন করেছেন উৎসব। বরাবরের মতো এবারও আয়োজন ঘিরে দেশ জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারতের পাশাপাশি নেপালেও দোল উৎসব উপলক্ষে ছিল বর্ণিল আয়োজন। দেশটির সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে রং মেখে উদযাপন করেছেন ঐতিহ্যবাহী ধর্মীয় এই উৎসব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারত নেপালের মতো হোলি উৎসবে মেতেছেন পাকিস্তানের সনাতন ধর্মাবলম্বীরাও। নেচে গেয়ে রঙের খেলায় মেতে ওঠেন দেশটির হিন্দু ধর্মের অনুসারীরা। মুসলিম বন্ধুদের কাছ থেকে তারা যেমন হোলির শুভেচ্ছা পেয়েছেন, তেমনি রমজানের পবিত্রতাও রক্ষা করা হয় এই উৎসবে। একদিকে জ্বালানো হয়েছে অসুরের প্রতিকৃতি, অন্যদিকে চলছে নেচে গিয়ে রং খেলা। এভাবেই হোলি উদযাপন করেন পাকিস্তানের সনাতন ধর্মাবলম্বীরা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও উদযাপনের কমতি ছিল না উৎসবে। রং ছিটিয়ে এভাবেই আমরা উৎসব করি। রং ছড়ানোর অর্থ হলো আমরা মনের সব পঙ্কিলতা দূর করতে চাই। জীবনের যত নেতিবাচক প্রভাব আছে সেগুলো সব দূরে ঠেলে দিতে চাই। পবিত্র রমজান মাসে দোল উৎসব হলেও তাতে কোনো বাধা সৃষ্টি হয়নি বলে জানান পাকিস্তানে বসবাসরত হিন্দু ধর্মের অনুসারীরা। মুসলিম বন্ধুদের কাছ থেকে হোলির শুভেচ্ছা পেয়েছেন তারা। রমজানের পবিত্রতা রক্ষা করে উদযাপনে মাতেন লাখ লাখ সনাতনী। আমাদের বন্ধু প্রতিবেশী সহকর্মীদের বেশিরভাগই মুসলমান, তাই এই রমজান মাসে যেন তাদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টিও আমরা মাথায় রেখেছি। সেভাবেই আমরা এবারের হোলি উদযাপন করছি। অনেক মুসলিম বন্ধু আমাকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। এবারের উৎসব রমজান মাসে পড়েছে, এই মাসের পবিত্রতা আমরাও রক্ষা করি। পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা 50 লাখের বেশি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। বিবৃতিতে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র শফকাত আলী খান বলেন, আফগানিস্তান থেকে ট্রেনে হামলার নেতৃত্ব দেওয়া হয় আর তাদের সহযোগিতা করা হয়েছে ভারত থেকে। গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিলেন। সবাইকে জিম্মি করে বিএলএ। পরে সেনা অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করা হয়। নিহত হয় 33 হামলাকারী। মার্কিন পণ্যের শুল্কারোপের জবাবে এবার ইউরোপের অ্যালকোহলজাত পণ্যের উপর 200% শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্রে তৈরি হুইস্কির ওপর ইউরোপীয় ইউনিয়নের 50% শুল্ক প্রত্যাহার না করা হলে কার্যকর হবে এ ঘোষণা জানান ডোনাল্ড ট্রাম্প, যার আওতায় ফ্রান্স সহ ইইউভুক্ত অন্যান্য দেশগুলোতে উৎপাদিত অ্যালকোহল, মদ ও শ্যাম্পেন জাতীয় পণ্য পড়বে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হয় আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর। জবাবে $28 বিলিয়ন মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন। তথ্যানুযায়ী ইউরোপ থেকে প্রতি বছর প্রায় $5 বিলিয়ন ওয়াইন রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। সকল প্রকার একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া ও ইরান। শুক্রবার বেইজিংয়ে 3 দেশের উপপররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। সময় পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনায় প্রস্তাব ইস্যুতে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে মস্কো ও বেইজিং। দেশ দুটির দাবি, যে কোনো আলোচনা হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এ সময় যে কোনো সমস্যার মূল কারণ সমাধানে বিবাদমান পক্ষগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একসাথে কাজ করা উচিত বলেও জানিয়েছে দেশ তিনটি। পাশাপাশি পশ্চিমাদের হুমকি, ধামকি, নিষেধাজ্ঞা আরোপ ও বল প্রয়োগের প্রবণতা প্রত্যাহারের আহ্বানও জানানো হয়েছে।
লিবিয়ায় ক্ষুদে শিশুদের নিয়ে আয়োজিত হয়েছে কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা। দ্য ইয়াং প্রিচার অ্যান্ড মুয়াজ্জিন শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় 7 থেকে 20 বছর বয়সীরা। শিশু কিশোরদের কণ্ঠে আজানের মধুর ধ্বনিতে মুখরিত হয় প্রতিযোগিতা স্থল। প্রতি বছর রমজানে লিবিয়ার বিভিন্ন শহরে এই প্রতিযোগিতায় উদ্যোগ নেয় লিবিয়ান ইয়ুথ হোস্টেলস অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থা। আজানের সুমধুর ধ্বনি, শিশু কিশোরদের কণ্ঠে তা যেন আরও প্রাণবন্ত। লিবিয়ার মিসরাতা শহরে 7 থেকে 20 বছর বয়সীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আজানের এই প্রতিযোগিতা। কণ্ঠের মাধুর্যতায় যেন একজন ছাড়িয়ে যাচ্ছেন আরেকজনকে। শুধু আজান নয়, সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন প্রতিযোগীরা। মিসরাতা শহরে আয়োজিত হয়েছে ক্ষুদে শিশুদের নিয়ে দ্য ইয়াং প্রিচার অ্যান্ড মুয়াজ্জিন প্রতিযোগিতা। কুরআন তিলাওয়াতের শ্রেষ্ঠ ক্ষুদে বক্তা ও শ্রুতিমধুরতম আজান দেওয়ার এই আসরে অংশ নেয় 22 শিশু। 7 বছর থেকে শুরু করে 9-10 বছরের ছোট্ট শিশুরা কুরআন তেলাওয়াত করছে। এই দৃশ্য মনকেও প্রশান্ত করে। আল্লাহ তাদের বাকপটুতা ও কণ্ঠে অপরিসীম বরকত দান করেছেন। এ কারণেই নিষ্পাপের শিশুগুলোর কণ্ঠে প্রতিটি কুরআনের আয়াত, প্রতিটি বাণী এত মনোরম শোনায়। প্রতি বছর লিবিয়ার বিভিন্ন শহরে শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এই আয়োজন করে লিবিয়ান ইয়ুথ হোস্টেলস অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি সংস্থা, যাতে অংশ নেয় বিভিন্ন দেশের শিশু কিশোর। সত্যি বলতে শিশুগুলোর কণ্ঠে আল্লাহর প্রশংসা শুনলে শিহরিত বোধ হয়। এ এক দারুণ অনুভূতি। এ আয়োজন এক কথায় অসাধারণ, চমৎকার এবং অবিশ্বাস্য। রমজানের শেষ দিন ঘোষণা করা হবে প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মাঝ থেকে নির্বাচিত 3 বিজয়ীর নাম। পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ অর্থ ও সম্মাননা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছে আজকের যমুনা ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।